মুগ্ধ যদি জানতো যে আমি শহীদ হওয়ার পরে রাজনৈতিক কৌশল হিসেবে বিপ্লবীরা তাদেরকে পুনর্বাসন করবে, যাদের হাতে আমি মারা গিয়েছি, সেই মুগ্ধ আজকে শহীদ হতে দুবার ভাবতো মাননীয় স্পিকার। তাদের উদার মানসিকতার কারণে সাদ্দাম ইরান ভিডিও কলে প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়ায় যে আসলে বিপ্লবীদেরকে তারা বেঁচে থাকতে দিবে না। বিচারের নামে আজকে যারা ছাত্রলীগ পরিবারের সাথে যুক্ত, যারা ছাত্রলীগের সাথে যুক্ত, তাদেরকে ধরে ধরে বিশেষ কেন বাদ দেন? সে যদি অপরাধ না করে ছাত্রলীগ কোনো অপরাধ মনে করেন আমরা স্পিকার। আপনি তো আসলে বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করতে যাচ্ছেন, সেখানে কোনো সংস্কারের জায়গাটা তো আসলে নাই। এই যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা লাগবে, তাদেরকে মাফ করে দেওয়া লাগবে, তাদের সাথে ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্ক রেখে চলা লাগবে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে, এই যে ধারণাগুলো পিচ করে যাচ্ছে আজকে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে, আমরা মনে করি ওই প্রত্যেকটা মানুষ আওয়ামী দোষর। জুলাই বিপ্লব আমরা কেন করেছিলাম? ফ্যাসিজম ও প্রতিহিংসার রাজনীতির কাঠামোগতভাবে বদলে দেবার স্বপ্নে আমরা এই জুলাই বিপ্লব করেছি। আজকে এই সংসদ হলো সেই জুলাই বিপ্লবীদের সংসদ, ও আজকের বিতর্ক জিততে হলে যে দল দেখাতে পারবে তার ব্যবস্থায় সত্যিকার অর্থে ফ্যাসিস্ট কাঠামোকে বদলে দেওয়া সম্ভব, তারাই আজকের বিতর্কটি জিতবে। এই জায়গায় এসে মাননীয় স্পিকার, আমরা সবার আগে ক্ষমতাসীন দল এবং তার দোসর বলতে কি বুঝাচ্ছি এটা একটু ক্যারেক্টারাইজেশন করা দরকার। মাননীয় স্পিকার, ক্ষমতাসীন দল বলতে আমরা বুঝাচ্ছি আওয়ামী লীগ ও আওয়ামী লীগের জোটভুক্ত বিভিন্ন রকম ছোট ছোট দল এবং আওয়ামী লীগের হেজিমনিকে সহায়তা করা বিভিন্ন ছোট ছোট দল। এই দলগুলোর মধ্যে অনেকগুলো দল প্রাথমিক পর্যায়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদ দ্বারাই নিপীড়িত ছিল, যেমন ধরেন হেফাজতে ইসলাম, কিন্তু পরবর্তীতে তারা বিভিন্ন রকম রাজনৈতিক পট পরিবর্তনের প্রক্রিয়ায় আওয়ামী লীগের সাথে যুক্ত হয়। এই সবগুলো দলকে আমরা একসাথে আজকে ক্ষমতাসীন দলের সাথে বিবেচনা করব, এবং দোসর বলতে আমরা বিবেচনা করব সেই সব মানুষদের যারা হচ্ছে লীগের যে সচেতনভাবে হেজিমনি টিকিয়ে রেখেছে, আওয়ামী লীগকে সমর্থন করেছে এবং বিভিন্ন রকম সুবিধা ভোগ করেছে। কিন্তু মাননীয় স্পিকার, এই জায়গায় এইটা এখনই বলে রাখা দরকার যে এই বিষয়টারও আসলে সুনির্দিষ্ট কোনো মাপকাঠি নাই। যেমন অনেক মানুষ অনেক হলের সিট পাওয়ার জন্য বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে, সেও কিন্তু আমাদের সংজ্ঞামতে দোসর। আবার অনেক সাংস্কৃতিক সাধারণ ব্যক্তিত্ব তারা হচ্ছে মনে করেছে দেশে প্রগতিশীলতার চর্চার জন্য আওয়ামী লীগ দরকার, তারাও কিন্তু এখানে আজকে আওয়ামী লীগের দোসর হিসাবে পরিগণিত হবে। উদার মানসিকতা বলতে আমরা আজকে আদালত বা আইনি প্রক্রিয়া এগুলো কোনোটাই বাদ দিয়ে দিচ্ছি না। জুলাই অভ্যুত্থান চলকালীন সময়ে যে সকল ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচার বা এর আগের ঘটনাগুলোরও বিচার আমরা দাবি করছি। কিন্তু আমরা উদার মানসিকতা বলতে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে সামাজিক বা প্রাতিষ্ঠানিক যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঠামোগতভাবে এই যে জনগোষ্ঠী, এদেরকে রিকনসিলিয়েশনের সুযোগ দেওয়া হবে কি হবে না। এই জায়গায় এসে মাননীয় স্পিকার, সবার আগে আমরা বলতে চাই যে কেন আমরা এই দলটাকে সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করছি। মাননীয় স্পিকার, দেখুন, আমরা মনে করি যে কোনো রাজনৈতিক দল আসলে কেবল একটা সংগঠন বা নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ না, ব্যক্তি হাসিনা না, ব্যক্তি কিছু লোক না। সেই জায়গা থেকে একটা সংগঠন আসলে একটা মতামত বা একটা নির্দিষ্ট মতাদর্শ। এই মতাদর্শ না রাতারাতি আপনি বদলে ফেলতে পারেন না, বা একটা মতাদর্শকে নিষিদ্ধ করে দিলেই সেই মতাদর্শটা রাতারাতি আপনার সমাজ থেকে চলে যায় না। আমরা তাই মনে করি যে এই জায়গায় একটা মতাদর্শ, সেটাকে প্রকাশ করতে দেওয়া, সুযোগ দেওয়াটা বরং ফ্যাসিজমের কাঠামোটাকে ভঙ্গ করতে সহায়তা করে। এই জায়গাতেই মাননীয় স্পিকার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অপোজিশন এসে হয়তো এখানে বলে যাবেন যে ফ্যাসিস্টদেরকে তো, নাৎসিদেরকে তো বিভিন্ন সময় নিষিদ্ধ করা হয়। মাননীয় স্পিকার, দেখুন, আমরা মনে করি যে সকল সংগঠন জঙ্গি বা ফ্যাসিস্ট, এদেরকে বিচারিক বা আদালতের প্রক্রিয়ায় নিষিদ্ধ করা সম্ভব, এবং আমরা আমাদের দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি। সেই জায়গা থেকে আমরা মনে করি বিপ্লবী একটি সরকার বা বিপ্লবীদের দ্বারা গঠিত একটি প্ল্যাটফর্ম আজকে বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করতে পারে না। হস্তক্ষেপ করলে কি হয় সেটা আমরা 2013 সালের গণজাগরণ মঞ্চে দেখেছি, যার ফলশ্রুতিতে আজকে এসে এই ঘটনার আবির্ভাব হয়েছে। মাননীয় স্পিকার, আমরা মনে করি এই যে ফ্যাসিবাদের একটা চক্র বারবার ফিরে আসে, এটা কেন আসে? কারণ হচ্ছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তারা হচ্ছে 1971-এর ফ্যাসিস্ট হিসাবে শিবিরকে আইডেন্টিফাই করে তাদেরকে অপারেশন করে, আবার শিবিরও উল্টাটা করে। তো এইভাবে আমরা চাই যে এই কাঠামোটাকে বদলে দেওয়াই হতে পারে একমাত্র বিপ্লব, যে বিপ্লবটা এর আগে বাংলাদেশে কখনো হয়নি। মাননীয় স্পিকার, পাশাপাশি কৌশলগত জায়গাতেও যদি আমরা বলি, আজকে দেখেন যে আপনি যদি আওয়ামী লীগকে বাদ দেন বা নিষিদ্ধ করেন, সাথে সাথে কিন্তু আওয়ামী লীগের এই লোকজনরা উধাও হয়ে যাবে না। তারা তখন অন্য কোনো একটা নামে, অন্য কোনো একটা দলের হয়ে আবারও ফিরে আসবে, এবং আপনি তখন তাদেরকে সরাসরি দায়বদ্ধ করতে পারবেন না, কারণ সে তো আওয়ামী লীগ নামে অপরাধ করছে, এই নামে তো তার কোনো অপরাধ নাই। পাশাপাশি আমরা মনে করি যে ছোট ছোট যে দলগুলোর আওয়ামী লীগ সরকারের সাথে যুক্ত ছিল, এই দলগুলোর একটা বড় সংখ্যক দল আসলে বিভিন্ন রকম কৌশলগত কারণে যুক্ত ছিল, এবং তারা সময়ে সময়ে অনেক সময় আওয়ামী লীগের বিরোধিতাও করেছে, যদিও তারা জোটে থাকার
যার কারণে ওই বিরোধিতা গুরুত্বপূর্ণ বিরোধিতা হিসাবে না, কিন্তু তাদেরকে আমরা মনে করি তাদেরকে রাজনীতি চালিয়ে যাওয়ার একটা সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি আমরা মনে করি মাননীয় স্পিকার দোসরদের বিষয়ে এসে বললে আমাদের সবার আগে যেটা দেখতে হবে 1971 সালের শিক্ষাটা। 1971 সালের পরে আমরা বাংলাদেশের একটা বড় সংখ্যক বিহারি জনগোষ্ঠী, আরো বিভিন্ন রকম জনগোষ্ঠীকে রাজাকার, এভাবে বিভিন্ন রকম ট্যাগ করে আমরা তাদেরকে জাতীয় ঐক্যের প্রক্রিয়ায় নিয়ে আসতে পারিনি। ফলাফল কি আজকে পর্যন্ত এই সেই মুক্তিযুদ্ধের 1971-এর এই বিভেদ রেখাটা এখনো মিটে নাই এবং এটাকে কেন্দ্র করে বারবার ফ্যাসিজম ফিরে আসছে। আমরা এই বিষয়টা থেকে শিক্ষা নিয়ে প্রথমত এই ব্যবস্থার বদল করতে চাই। পাশাপাশি আমরা মনে করি মাননীয় স্পিকার কে দায়ী কে দায়ী না এই বিষয়টা আসলে বিপ্লবী সরকার বা বিপ্লবীদের দ্বারা গঠিত কোনো একটা প্ল্যাটফর্ম থেকে হওয়া উচিত না, সেক্ষেত্রে মব জাস্টিসের ঝুঁকিটা তৈরি করে। মাননীয় স্পিকার আমরা মনে করি যে এই ধরনের মব জাস্টিস থেকে দেশের সংহতি নষ্ট হয়, যার ফলে বৈদেশের কাছে আমাদের ক্ষতি হয়। পাশাপাশি আমরা মনে করি অনেক নিরপরাধ মানুষ রয়েছেন যারা এই প্রক্রিয়ার মাধ্যমে ঝুঁকির মুখে পড়েন। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের পরবর্তী বক্তা আরো বিস্তারিত বলে যাবেন। আমাদের মডেলে জুলাই আন্দোলনের মূল চেতনাটি রক্ষিত হয়, তাই আশা করি আমরা বিতর্কটি জিতবো। ধন্যবাদ। দাবির পক্ষ নিয়ে কোনো কথা বলে না, ওই মানুষগুলো হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদের দোষরা। আমরা বিশেষ করে ওই মানুষগুলো পরবর্তী সময় ওই মানুষগুলো যারা কিনা বর্তমানে অনলাইন অফলাইন থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে এই যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা লাগবে, তাদেরকে মাফ করে দেওয়া লাগবে, তাদের সাথে ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্ক রেখে চলা লাগবে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে, এই যে ধারণাগুলো পিচ করে যাচ্ছে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে, আমরা মনে করি ওই প্রত্যেকটা মানুষ আওয়ামী দোষর। কিন্তু তাদের সংজ্ঞানে এই ত্রুটিগুলো থেকে যায়। পরবর্তীতে লক্ষ্য করুন মাননীয় স্পিকার, তারা যে প্রতিহিংসা রাজনীতি বলে এই আমাদের রাজনীতিকে, আমাদের বিপ্লবীদের রাজনীতিকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে, এটা কোনোভাবে প্রতিহিংসা রাজনীতি নয় এবং এই রাজনীতি কোনোভাবে ভ্যাকুয়াম সৃষ্টি করার রাজনীতি নয়। মাননীয় স্পিকার, আপনি যদি দেখেন আজকে জানা সে রাজপথে কাজ করছে, সে আমাদের জনমানুষের আকাঙ্ক্ষার কথা বলছে, এই জনগণের আকাঙ্ক্ষার কথা যে মাননীয় স্পিকার উঠে আসছে, এটা কোনোভাবে আজকে মাননীয় স্পিকার প্রতিহিংসা রাজনীতি নয়। এইটাই আজকের বাংলাদেশ প্রকৃত রাজনীতি। আজকে সরকার দলকে কে মাননীয় স্পিকার তাদেরকে এই ট্রেড অফ করার প্রিন্সিপাল রাইটটা দেয়। এই যে শহীদ হয়েছে, এই যে মানুষগুলো আজকে শহীদের পরিবারগুলো কাতরাচ্ছে, এই যে আহতর পরিবারগুলো, ওদের অনুভূতির সাথে ওদের আকাঙ্ক্ষার সাথে ট্রেড অফ করার অধিকারটা কে দেয় পলিটিক্সের মধ্যে দিয়ে। আপনি আজকে দেখুন একটু পরে আমি আমার জায়গাটা ক্লিয়ার করি। পরবর্তী দেখুন এই যে পতিত ক্ষমতাশীলরা ছিল তারা কি করেছে, আপনি যদি দেখেন তাদের সিস্টেমটা কি ছিল। তারা আমাদেরকে তারা আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ভেঙে দিয়েছে, তারা হচ্ছে বিডিআরকে কলঙ্কিত করেছে। তারা আজকে যে পুলিশ বাহিনী, যে সেনাবাহিনী আমাদেরকে রক্ষা করার কথা ছিল, মানুষের কথা বলার কথা ছিল, ওই সেনাবাহিনী ওই পুলিশ বাহিনীকে তারা এক্সপ্লয়েট করে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদেরকে সব পলিটিক্সের মধ্যে দিয়ে তাদের প্রতি উদারনৈতিকতা উদার মানসিকতা দেখানোর মধ্যে দিয়ে তাদেরকে সমর্থন জানানোর কথা বলেন। আমরা বিপ্লবীরা যারা কিনা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে স্পিকার আজকে শাহবাগে দাঁড়িয়েছিলাম, কপালে পতাকা বাঁধতে পারি না মানুষ, যে মানুষগুলোর কারণে তাদের প্রতি নাকি মানুষ উদার মানসিকতা দেখো। একটা কোশ্চেন ছিল জি ভাইয়া। ম্যাম, আচ্ছা শহীদদের পরিবাররা কি হচ্ছে আপনাকে এই ট্রেড অফটা দেয় যে হচ্ছে আপনি নিজের হাতে বিচার তুলে নিয়ে মব জাস্টিসের ঘটনাগুলো করবেন? আচ্ছা দেখুন, আমরা বলছি না আমরা ডিরেক্ট রাস্তায় গিয়ে আজকে যে সাদ্দাম ইনানকে আজকে খুন করব, আমরা বরঞ্চ বলতে চাচ্ছি আমরা প্রেসার গ্রুপের মধ্য দিয়ে আমরা আমাদের গভর্নমেন্টকে বাধ্য করব সাদ্দাম ইনানের মতো খুনি সন্ত্রাসীরা যারা কিনা অনলাইনে আমাদেরকে প্রতিনিয়ত ফেলে দিয়ে যায় তাদেরকে দেশে ফিরিয়ে আনুন। শুরু থেকেই বর্তমান যে রেজিম, বর্তমানে যে ক্ষমতাসীন দল আছে তারা কি করলো, তারা একটা সফট আন্দাজে ক্ষমতা চালানো শুরু করলো। তার ফলে কি হলো আজকে ওবায়দুল কাদেরের মতো একজন দাবি সন্ত্রাসী কিনা হচ্ছে তাদের হুকুম বলে আজকে রাষ্ট্রপতি আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা নিহত হয়, তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে, তাদেরকে ফিরিয়ে আনার, তাদেরকে পুনর্বাসনের রোডম্যাপ আমাদেরকে দিচ্ছে। আমরা বিশ্বাস করি আপনি যদি এই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ কিনা আপনার 75 জনগণের মুখকে বন্ধ করে দেয়, যে আওয়ামী লীগ কিনা 7 সাল থেকে বাচ্চাকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে দেয়, ওই আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই এই উদারনৈতিক পলিটিক্সের মধ্যে দিয়ে আনবো না। আমরা বিশ্বাস করি যদি আমরা আওয়ামী লীগকে এইভাবে নিয়ে আসি তাহলে আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা সৃষ্টি হচ্ছে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা বাধা সৃষ্টি করবে। আমরা বিশ্বাস করি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে আওয়ামী লীগের প্রতি বা এই যে ক্ষমতাসীন এবং তাদের দোষ তাদের প্রতি কোনোভাবে উদার মানুষকে দেখানো উচিত হবে না। পরবর্তীতে আমরা বিশ্বাস করি এটা হচ্ছে আমাদের যে জুলাই বিপ্লবের প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালকে হার্ম করে, এই প্রিন্সিপালের জায়গা থেকে আমরা মনে করি উদার মানসিকতার কোনো প্রয়োজন নেই। পরবর্তীতে আমরা বিশ্বাস করি এই যে জুলাই বিপ্লবটি সংগঠিত হয়েছে এর পরবর্তীতে আমাদের যে মানুষগুলো বা জন আকাঙ্ক্ষা যে সৃষ্টি হয়েছে যে আমরা একটা নতুন বাংলাদেশ দেখব, আমাদের নতুন বাংলাদেশের যে একটা স্বপ্ন, এই স্বপ্নটা ভুলন্টিত হবে রাজনৈতিক পটে এই সফট পলিটিক্সের মধ্য দিয়ে। তারা যে গুপ্ত রাজনীতির কথা বলেন মাননীয় স্পিকার, গুপ্ত রাজনীতিতে যাবে না। আমরা এখনো দেখতে পাই এই যে গুপ্ত রাজনীতির টেন্ডেন্সিটা, এটা হচ্ছে ফ্যাসিবাদের মধ্যে না থেকে বরঞ্চ তারা মাঠে এসে কিভাবে খুন করা যায়, তারা বলছে জয় বাংলা যারা বলবে না তাদেরকে নাকি প্রকাশ্যে থ্রেট দিচ্ছে, তারা হচ্ছে মেরে ফেলবে, হুমকি ধামকি দিচ্ছে। এই যে প্রতিনিয়ত প্রতিহিংসা রাজনীতিটা আওয়ামী দোসরদের থেকে আসছে, আমরা মনে করি তাদেরকে সঠিক বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা বিপ্লবীরা যখন প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবো এদেরকে এই বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে আমাদের শহীদের রক্তের সাথে
5 সেকেন্ড জেনে নিচ্ছে মানুষকে, শহীদের রক্তের প্রতি মূল্যায়ন দিতে মানুষকে, তাহলে আমরা মনে করি আমাদের এই যে জুলাই বিপ্লব সফল এবং ফ্যাসিবাদী কাঠামোকে আমরা ভেঙে দিতে পারবো এবং আমরা আমাদের সাইড থেকে এটা স্পষ্ট করে যেতে মানুষকে। ধন্যবাদ সবাইকে। মাননীয় বিরোধী দলীয় নেতা যে কথাগুলো বলে গেলেন সেই কথাগুলো এবং খুবই ব্লেম কিছু হচ্ছে আমাদের উপর খুব ব্লেম দিয়ে গেলেন, সেই জিনিসগুলো ক্লিয়ার করতে চাচ্ছি। প্রথমত আমরা আপনাকে কখনো বলি নাই আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করবো, এটা হচ্ছে আমাদের বিরোধী দলের সবচেয়েতে একটা ভুল ধারণা। স্পিকার, আমরা এই জায়গাটার কথা বলছি যে কেউ যদি বৈচারিক ব্যবস্থার মধ্যে সেই দলটা বা সেই মানুষগুলো যদি সে গিলটি প্রুভেন হয় তাহলে তাকে তার শাস্তিটা পেতে হবে। ইভেন ইফ এটা আওয়ামী লীগ যদি নিষিদ্ধের মতো জায়গায় যায়, আমরা অলরেডি জানি যে আইসিসিতে অলরেডি একটা বিভিন্ন ধরনের মামলা করা হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় সেটা হবে। কিন্তু আমরা যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে ওই যে যতক্ষণ পর্যন্ত আপনি ওই যে সাদ্দামকে ফিরিয়ে এনে শাস্তি দিতে না পারবেন, আপনি ওবায়দুল কাদেরকে ফিরিয়ে এনে শাস্তি দিতে না পারবেন, এর আগ পর্যন্ত তার সামাজিক যে রাইটগুলো, নাগরিক হিসেবে যে রাইটগুলো, যেটা আইনও আপনাকে বৈধতা দেয় না, আইনে কিন্তু এই ধারাটা রয়েছে যে একজন নিরপরাধ যাতে কোনোভাবে শাস্তি না পায়, তাহলে সেই দায়িত্বটা আপনাকে কে দেয় যে আপনি নিজের হাতে শাস্তি তুলে নিয়ে আপনি সেই শাস্তিটা দেবেন। এই জায়গাটাই ডিবেটটা মাননীয় স্পিকার, এটা বিরোধী দল বুঝতে ভুল করেছে। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আজকে আমরা যে জিনিসটা দেখাতে যাচ্ছি যে আওয়ামী যে দোসররা আজকে তারা বলতে চাচ্ছেন যে আমরা যে আওয়ামী যে দোসররা তারা যারা বলতেছে যে আওয়ামী লীগ পুনর্বাসন করেন, এই করেন সেই করেন, তারাও তো হচ্ছে আওয়ামী লীগের দোসর। আমরা আমাদের সংজ্ঞানে এটাকেও বাদ দিই নেই, এটা তারা হয়তো ভুলতে অসুবিধা হয়েছে। এখন এই জায়গাটা আসেন, এই যে এই আওয়ামী লীগ দলকে যদি আপনি এই মুহূর্তে আইসা যে জিনিসগুলো হচ্ছে, এই দলটা অন্য রূপে ফিরে আসতে পারে, অন্য কোনো টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ফিরে আসতে পারে, বা এই দলের সবাই কিন্তু সমানভাবে অপরাধী না। আপনি যদি চিন্তা করেন আমরা এই জায়গায় যদি 50 জন হলের স্টুডেন্ট থাকে, 40 জন স্টুডেন্টকেও হচ্ছে ছাত্রলীগ প্রোগ্রামে নিয়ে গেছিল, তাহলে তাদেরকেও কি আপনি ছাত্রলীগের দোষর মনে করবেন? সে তার জীবনে 40টা প্রোগ্রাম করেছে, তাদেরকে আপনি কোন বিচারে এই জায়গা থেকে বাদ দিবেন? সেই জায়গাটা হচ্ছে আপনাদের মেকানিজমে নাই। তাহলে আপনার মেকানিজমে কি আছে? ছাত্রলীগের ভয় হচ্ছে প্রোগ্রামে যেতে হলো, তাকে আপনি শাস্তি দিচ্ছেন। আমরা সেই মেকানিজমে যাইতে চাই না। কেউ যদি আলটিমেটলি ভ্যান্ডালিজমের সাথে যুক্ত থাকে, কারো যদি আসলেই গিলটি হয়ে থাকে, তাহলে সেই শাস্তি পাবে। এইটা হচ্ছে আমাদের মেকানিজম। মাননীয় স্পিকার, আমরা আপনাকে একটা এক্সাম্পল দেখাই। আজকে আপনি দেখে থাকবেন, আমরা যদি মহানবী সাল্লামের সময় চলে যাই, তখন হচ্ছে একটা প্রথা ছিল, যুদ্ধ জয়ের পরে সকল পুরুষরা হচ্ছে ওই এলাকা ছাড়া হইতো, ওইখানকার মালপত্র এবং মহিলাদের ভাগ বন্টন করে নেওয়া হইতো যারা জিতত। মাননীয় স্পিকার, মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন যে এই প্রথাটা তুলে সবাইকে ক্ষমা করে দিলেন। এর ফলশ্রুতিতে আজকে ইসলামের যে পরিবর্তন, ইসলামকে মানুষ একটা শান্তির ধর্ম হিসেবে চেনার যে পরিবর্তন, সেই জিনিসটা হয়েছে। আমরা আপনাকে এই জিনিসটা দেখাইতে চাই। এই বিপ্লবী সরকারের একমাত্র উদ্দেশ্য ছিল কি? বাংলাদেশে একটা কাঠামোগত সংস্কার করা। সেই জিনিসটা হচ্ছে আপনি যখন করতে না পারবেন, তাহলে এটার উদ্দেশ্যটা ব্যর্থ হবে। আজকে যখন ভারতের মিডিয়াগুলো আপনাকে দেখায় যে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে, আপনার এটার বিরুদ্ধে কোনো অল্টারনেটিভ নাই। আপনি যখন এই জিনিসগুলোকে কাউন্টার অ্যাটাক দিতে যাবেন, তখন আপনাকে হচ্ছে আপনার নিজের মধ্যে শান্তি দেখাইতে হবে, আপনার জাতীয় ঐক্য দেখাইতে হবে। কিন্তু আপনি যখন এই ধরনের জায়গাগুলো নিয়ে বেশি বেশি কথা বলবেন, তখন আলটিমেটলি হচ্ছে আপনার দেশের মধ্যে অস্থিরতা বাড়বে। রাজনৈতিক অস্থিরতা বাড়ার মাধ্যমে আপনার আন্তর্জাতিক অঙ্গনে এই সরকারের বৈধতার চ্যালেঞ্জ হবে, তার ফলশ্রুতিতে এই সরকারের দুর্নাম হবে। তাহলে এই সরকারের যে উদ্দেশ্য ছিল সেটা আলটিমেটলি ফুলফিল হবে না। আজকে আমাদের মডেলে কি ছিল? আমরা সরকারকে বিচার করতে বলবো। তারা কি বলতেছে? তারা প্রেশার ক্রিয়েট করে সরকারকে বিচার করতে বলবে। দুইটা মডেলের মধ্যে কোনো ডিফারেন্স কি আপনাদের চোখে পড়ে কিনা জানা নাই, আমার অন্তত পক্ষে চোখে পড়ে না। তাহলে তাদের এক্সক্লুসিভ মডেলটা কোন জায়গায়? তারা শুধু কি করতে চায় সেই জিনিসটাই তারা ক্লিয়ার না। তারা কি এটা করতে চায় যে তারা একটা সন্ত্রাসী বাহিনী ক্রিয়েট করবে, আওয়ামী লীগের যত দোষর আছে সবাইকে গিয়ে এরা মারা শুরু করবে? এই ধরনের কিছু যদি হয়ে থাকে, সেটা আলটিমেটলি হচ্ছে আপনাকে একটা বেটার প্রুভেন সিনারিও দিতে পারবে না। কোশ্চেন করি, আপনাদের কেন মনে হয় জুলাই বিপ্লবীদের মতো এত মেরিটোক্রেট যারা জননেতা ছিল এবং সহনশীল জননেতারা ছিল, এরা কেন মব জাস্টিসের মতো জিনিসটাই আপনার এক্সট্রিম কেসে গিয়ে সবসময় মনে হয় এই জিনিসগুলোই করবে? এর সাথে বেটার কিছু কি তাদের করার ছিল না বা নাই? স্যার, একটা বেটার কেস সিনারিও আপনাকে দেখাই। সেই জিনিসটা হচ্ছে উনি আমাকে যে প্রশ্নটা করলেন যে আপনি মব জাস্টিস করবেন না, বাংলাদেশে গত 5 মাসে কি হয়েছে? একটা আওয়ামী লীগের যারা করে, যাদের দলে করে, তারা কি তাদের ঘরে থাকতে পেরেছে? আওয়ামী লীগে 5-6 তারিখে কতজন আওয়ামী লীগের নেতা হচ্ছে বিএনপি বা অন্যান্য সংগঠনের দ্বারা খুন বা হত্যার সাথে জড়িত ছিল? সেই জিনিসগুলো কি আইনি বৈধতা আছে? তাহলে সেগুলোকে যদি আপনি মব জাস্টিসের কালচারের মধ্যে না পড়েন, তাহলে কোন জায়গায় ফেলবেন? আপনি বলতে পারবেন এগুলো বিএনপি বা জামাতের কাজকর্ম, তারাও আপনাকে বিপ্লবী সহায়তা করেছে, তারাও বিপ্লবীদের মধ্যে পড়ে। আপনি বলতে পারবেন এগুলো কোনো ধরনের সন্ত্রাসী কাজকর্ম, অনেককে এইটার মধ্যে ছিল, তাহলে আপনি এটাকে আলাদা করতে পারবেন না। আপনি হয়তো বলবেন সমন্বয়ক বা হচ্ছে আপার লেভেলে যারা আছে তারা করতে পারে না, কিন্তু
কিন্তু আপনি যখন এই ধরনের স্ট্যান্ড নেবেন তখন ওই যে রুট লেভেলে ছোট ছোট মানুষগুলোর মধ্যে যায়, সবার পারসেপশন সেম না, সবাই সেমভাবে বিচার করতে পারে না, তখন তাদের এগেইনস্টে এই ধরনের কালচারগুলো তৈরি হয়। তাহলে এইটা কখনো এরকম ইন্ডিকেটিভ হইতে যায় না, এটা হচ্ছে আপনি যখন এই ধরনের জিনিসগুলোকে স্বীকৃতি দিবেন এটা অটোমেটিকলি হয়ে যাবে। আমরা আরো যে জিনিসটা দেখাচ্ছি এখানে আরো এক্সট্রিম সিনারিও যদি দেখেন, মব জাস্টিসের মতো ঘটনাগুলো আপনাকে কি করবে, আওয়ামী সরকার যদি কখনোই বা এদের দোষকদের দ্বারা যদি সরকারগুলো চলে আসে, যারা হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো করেছে তারা আলটিমেটলি পরবর্তীতে শহীদের মর্যাদা পাবে। আমরা দেখেছি বিএনপি এবং শিবিরের মতো সংগঠনগুলো যারা আসলে এইসব গিল্টির সাথে জড়িত, তারা এখন এসে ক্লেম করে যে আমাদের অমুক শহীদ ছিল তমুক শহীদ ছিল, আসলে তারা আসলে অনেক মাননীয় বিরোধী দলের নেতা, মাননীয় মন্ত্রী, আপনাকে শেষ করার অনুরোধ জানাচ্ছি। ক্রিয়েট হইতে পারে, তাই আমরা মনে করি এই প্রস্তাবটি গৃহীত হবে। প্রথমত আমরা এই ক্ষমতাসীন সরকারের দোসর বলতে তাদের সবাইকে বুঝাইনি যারা শুধুমাত্র ক্ষমতাসীন দলের সাথে যুক্ত ছিল। আপনাকে বুঝতে হবে ক্ষমতাসীন দলের সাথে যুক্ত থাকা অনেক মানুষ আছে, যেমন ঢাবি ছাত্র শিবিরের সভাপতি ফরহাদ ভাই, এই মানুষটাও আপনার বিপ্লবীদের মধ্যে ছিল এবং সমন্বয়কদের মধ্যে ছিল। এরকম আরো অনেক মানুষ আছে যারা আপনার বিপ্লবীদের মধ্যে ছিল এবং তারা বিপ্লবকে একদম মেইন টিম থেকে লিড দিয়েছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ আসলে তাদের সাথে যুক্ত দোসর হিসেবে কাজ করেনি। আমরা দোসর হিসেবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই মানুষগুলো দেখেছে যে প্রতিনিয়ত এইরকম মানুষজন খুন করা হচ্ছে এবং এর পরবর্তীতেও আপনার সেই নেত্রীর পক্ষে তারা দাঁড়িয়েছিল, তারা নেত্রীর পক্ষে সবসময় সাপোর্ট করেছে এবং তারা এই খুনকে এবং শেখ হাসিনার ক্রসফায়ারকে প্রতিনিয়ত হচ্ছে সমর্থন করে গেছে। এবং এই মানুষগুলোকে আপনার প্রমাণ করা খুব সহজ। এই মানুষগুলোর আশেপাশের মানুষজন, প্রতিটা ঢাবির প্রতিটা হলে মানুষজন জানে যে কারা আসলে তাদের পক্ষে ছিল, কারা তাদের পক্ষে ছিল না। সুতরাং এগুলো কোনো হচ্ছে আপনার মব জাস্টিসের শিকার না। আমরা সবাই জানি ছাত্রলীগের নেতারা আসলে কিভাবে কাজ করেছে এবং এই জিনিসগুলো প্রকৃতভাবে আমরা চিনি যে এই দোসররা দেখতে কেমন এবং দোসরদের প্রতি। জি, কোনটা নতুন করেছে? উনি বলতে চাচ্ছেন এসএম ফরহাদের মতো শিবিরের সভাপতি যারা হচ্ছে ছাত্রলীগের সমাজ কল্যাণ বা এই ধরনের সংগঠনের সাথে যুক্ত ছিল তাদেরকে তারা দোষর বলতেছেন না, এই ধরনের ক্যারেক্টারাইজেশনে যাচ্ছেন। আচ্ছা, আমি অর্ডারটি গ্রহণ করছি না। মাননীয় বিরোধী উপনেতা, আপনি বক্তব্য চালিয়ে যান। এর মাধ্যমে এটি প্রমাণিত হয় যে আসলে প্রত্যেকটা মানুষ যারা বাধ্য হয়ে ছাত্রলীগ করেছে এই মানুষগুলোর কথা আসলে এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। যেই মানুষগুলো আপনার জুলাই গণঅভ্যুত্থানের সময়ও ফেরত আসেনি এবং তারা প্রতিনিয়ত এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়া এবং তারা হচ্ছে আপনার শেখ হাসিনার ফিরে আসার স্বপ্ন দেখে এবং এই মানুষগুলোকে আপনার প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে বিপ্লবীদের খুন করার সাথে জড়িত, বিপ্লবীদের আহত করার সাথে জড়িত, এই মানুষগুলোর কথা আমরা বারবার বলার চেষ্টা করেছি। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো এই দোসরদের মানসিকতা কেমন। এই দোসররা আপনার এত বছর ধরে শেখ হাসিনার আমলে প্রতিনিয়ত তারা বিভিন্ন রকম বেনিফিটেড হয়েছে, তারা সব রকম পেশাগত জায়গায় বলেন, সাংস্কৃতিক জায়গায় বলেন, এই মানুষগুলোর মানসিকতা এমন হয়েছিল যে তারা রাজনৈতিক ক্ষমতা বলে তারা সকল কিছু হাসিল করবে এবং এই মুহূর্তে তারা আসলে এই সেম জিনিসগুলো পাচ্ছে না। সুতরাং প্রত্যেকটা মানুষের মানসিকতা হচ্ছে যে আপনার এই শেখ হাসিনা সরকার আবার ফেরত আসলে বা তারা আসলে আবার সুযোগ পেলে এই বিপ্লবীদেরকে আর বেঁচে থাকতে দিবে না, এই বিপ্লবীদের আসলে আর কোনো জায়গা থাকবে না, সরকার ব্যবস্থাকে তারা ঠিকভাবে রাখবে না। ইতোমধ্যেই দেখেন যে আপনার কতবার প্রতিবিপ্লব করার চেষ্টা করা হয়েছে। আপনি দেখেন যে 15ই আগস্টের সময় কতবার প্রতিবিপ্লব করা হয়েছে। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার বাসের পর বাস, মাইক্রোবাস পাঠিয়ে মানুষজন পাঠানো হয়েছে প্রতিবিপ্লব করানোর জন্য। আপনার সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগে, আপনার আনসার বাহিনী দিয়ে সচিবালয় হচ্ছে পুনর্বাসন করা হয়। এই প্রত্যেকটা জিনিস কিভাবে সম্ভব হয়েছে? এই প্রত্যেকটা জিনিস সম্ভব হয়েছে আপনার উদার মানসিকতার দ্বারা। কারণ আপনি যখন ধীরে ধীরে উদার মানসিকতার মতো দিকে যান সেই জায়গাগুলোতে আপনার বিচার ব্যবস্থার মতো জায়গাগুলোতে ওই দায়বদ্ধতাটা থাকে না যে এই মানুষগুলোর বিচার আপনার খুব জলদি পরিমাণে করতে হবে। আমরা কখন পিওআই চেয়ে নিব, আমরা কখনো এটি বলিনি যে আমরা প্রত্যেকটি মানুষকে মব জাস্টিসের মাধ্যমে বিচার করবো এবং আমরা এটি সমর্থনও করি না। আপনি দেখেন 5 আগস্টের পরবর্তী কিছু সময় যে পরিমাণ মব কিলিং হয়েছে সেটা মানুষের ক্ষোভে হয়েছে এবং সেটি সমন্বয়কদের দ্বারা বা লিড যারা দিয়েছে তাদের দ্বারাও হয়নি, বিপ্লবীদের দ্বারা। কিন্তু তাহলে পরবর্তীতে এই সংখ্যা ধীরে ধীরে কমে আসছে, অর্থাৎ এই বিপ্লবীরাও এইরকম মব কিলিংকে সমর্থন করে না এবং তার এগেইনস্টে বিপ্লবীরা আসলে কি সমর্থন করে? বিপ্লবীরা সমর্থন করে যে আপনি সবসময় প্রেসার গ্রুপটা তৈরি রাখবেন যে আমাদের বিপ্লবীদের রক্ত, আমাদের শহীদ ভাইদের রক্ত যারা নিয়েছে এই মানুষগুলোকে আমরা মাফ করব না। এবং এই আপনি যে উদারপন্থা রাখবেন না, এই উদারপন্থার মাধ্যমে আপনি আপনার বিচার ব্যবস্থাকে এই প্রেসারে রাখবেন। কারণ আপনি জানেন আপনার বিচার ব্যবস্থার এই স্লো প্রসেস, এই প্রসেসে আসলে মানুষজন কিভাবে আসলে বিচার ব্যবস্থায় হচ্ছে গিয়ে একটা ভালো সুবিধাগুলো পাওয়ার জায়গা থাকে আপনার এবং তাদের আওয়ামী পুনর্বাসনের ওইখানে একটা মেকানিজম অলরেডি বিচার ব্যবস্থার জায়গায় এক্সিস্ট করে। সুতরাং
সুতরাং এর মাধ্যমে আপনার বিচার ব্যবস্থাগুলো লুপ হোলগুলো আপনার কাছে চলে আসে। আমরা বিশ্বাস করি এইভাবে বিচার ব্যবস্থার হচ্ছে কি একটা জায়গায় আপনার ভালো একটা জায়গায় আসা সম্ভব। তাদের উদার মানসিকতার কারণেই আপনার আজকে সাদ্দাম ইরান তাদের জায়গা থেকে বসে ভিডিও কলে প্রকাশ্যে হুমকি দিয়ে বেড়ায় যে আসলে বিপ্লবীদেরকে তারা বেঁচে থাকতে দিবে না, তারা ফিরে আসবে এবং তারা দল গঠন করছে। এইরকম জায়গাগুলোতে এভাবেই উদার পন্থা থেকে ধীরে ধীরে আপনি আসলে বিপ্লবীদেরকে আহত করার চেষ্টা করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের গাড়িতে কিভাবে মানুষজনকে হামলা করা হয় প্রতিনিয়ত সার্জিস আলম হাসান ভাইদের গাড়িতে হামলা হয়। এই হামলাগুলো আপনার প্রতিনিয়ত করার সাহস পাবে কখন? যখন দেখবে যে না ধীরে ধীরে আপনার যে এই প্রেশার গ্রুপটা স্লো হয়ে যাচ্ছে, এটা নিয়ে আর কেউ কথা বলছে না, আপনার এই মানুষজনের বিচার নিয়ে কেউ কথা বলছে না। এটাই হচ্ছে আপনার উদার পন্থার একটা উদাহরণ। তখন আপনার এই ফ্যাসিস্টটা কিভাবে ফিরে আসে? ফ্যাসিস্টটা ফিরে আসে যখন এদের শাস্তির দৃষ্টান্ত থাকে না। আমরা বিশ্বাস করি আপনি যখন এইরকম প্রেশার হিসেবে কাজ করবেন তখন এই ফ্যাসিস্টের এগেইনস্টে আপনি দৃষ্টান্ত তৈরি করে রাখবেন যে এইরকম ফ্যাসিস্ট হাসিনা সরকারে কিভাবে বিচার করা হবে এবং কেন এটার এগেইনস্টে প্রেশার গ্রুপ তৈরি করে রাখা হয়েছে। এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট গ্রুপ ফিরে আসার সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রথমত যে বিষয়টি আপনাকে বুঝতে হবে, আজকে দেখুন মাননীয় স্পিকার, বিপ্লব মানে কি একটা চেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে, বিতর্কটা এই জায়গায়, ঠিক আছে, ওকে, তারা বলতেছে আজকে বাধ্য করে, আজকে আমরা বলতেছি আমাদের বিচার ব্যবস্থা যেটা রয়েছে সেটাকে আমরা ঠিক করে বা সেটা একটা চলতেছে, সেই জায়গায় আমরা চিন্তা করতেছি যারা যারা দোষর, যারা দলের রয়েছে, যারা আসল অপরাধী তাদেরকে আমরা শাস্তির দিকে নিয়ে যাবো। আজকের জায়গাটা আমাদের এই জায়গাতে। কিন্তু আজকে বিপ্লবের নামে আমরা কি দেখতে পাই? 5 তারিখের পরবর্তীতে একটা আওয়ামী লীগের প্রত্যেকটা বাড়ি ধ্বংস করা হয়, সে মানুষগুলো হত্যা করা হয়, খুনের মতো ঘটনা ঘটে মাননীয় স্পিকার, অর্থাৎ প্রতিহিংসা রাজনীতি এখানে ফিরে আসে। প্রথমত আপনি বিপ্লবী হয়ে এখানে মবে দিয়ে কেন যান? সেই জায়গাটা এঙ্গেজ করে না প্রথমত। দ্বিতীয়ত আজকে চিন্তা করুন, তারা বলে বাধ্য করবে, আজকে কি আপনি কোন ধরনের বাধ্য করতে যাচ্ছেন? আপনার বাধ্যতার মাধ্যমে মব জাস্টিসের দিকে যাবে। এই মব জাস্টিস কেন খারাপ চিন্তা করুন। এই শাহবাগ এবং শাপলা চত্বর সেকুলারিজম বনাম ইসলামের যে সংঘাতটা ঘটেছিল, এই সংঘাতটা কেন ঘটেছিল? ওই যে আমরা 71-এর সময় যাদেরকে রাজাকার হিসেবে ট্যাগ দিয়েছি, যাদেরকে আমরা দোষর মনে করতাম, 71-এর দোষর মনে করতাম, তাদের বিরুদ্ধে গিয়ে একটা জাস্টিস সিস্টেমের বিরুদ্ধে গিয়ে আমি নতুন ভাবে একটা বিপ্লবী মানুষগুলো সবাই তাদের বিরুদ্ধে দাঁড়ানোর ফলে আমার যে জাস্টিস সিস্টেম সেটাকে ভেঙে দিয়ে সেটা গণ মানুষের একটা বিপ্লবী রায় দিয়ে আমরা কি দেখতে পাই? দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়া হলো, কাদের মোল্লার মতো মানুষকে ফাঁসি দেওয়া হলো, অর্থাৎ জামাতের মানুষগুলোকে ধরে ধরে ফাঁসি দেওয়া হলো। অর্থাৎ আপনি কি সেই দিকে আবারও যাবেন কিনা? সেই দিকে আপনি যাওয়ার যে টেন্ডেন্সি, সেই জায়গাটা আমরা বিরোধিতা করতেছি। আমরা বিশ্বাস করি আপনার মানসিকতা উদার থাকা উচিত। উদার মানে যারা যারা অপরাধী তাদেরকে বিচার করুন, কিন্তু এই বিচারের নামে আজকে যারা ছাত্রলীগ পরিবারের সাথে যুক্ত, যারা ছাত্রলীগের সাথে যুক্ত, তাদেরকে ধরে ধরে বিশেষ থেকে কেন বাদ দেন? সে যদি অপরাধ না করে, ছাত্রলীগ কোনো অপরাধ মনে করি না মানে স্পিকার, সে আপনার গায়ে হাত দিয়েছে কিনা, সে আপনাকে হত্যা করেছে কিনা, সে আপনার খুনের সাথে জড়িত ছিল কিনা? আজকে হলের যে ছেলে মেয়েগুলো শুধু হলের জন্য ছাত্রলীগের ট্যাগ রয়েছে, ট্যাগের কারণে তারা একটা বিশেষ দিতে পারে না। কেন আপনি অপারেশন চালান? আজকে এই জায়গায় আমাদের কেসটা আপনি বিচার করেন, আমাদের সমস্যা নাই, কিন্তু ছাত্রলীগের সাথে জড়িত থাকার কারণে বা ছাত্রলীগের যে আদর্শ ধারণ করে এই কারণে আপনি কেন তাদেরকে আজকে অপারেশন গ্রুপ হিসেবে ওই জামাত শিবিরের মধ্যে তাদের ট্যাগ দিয়ে দিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন করেন? আজকে তাদের কেসে কি করে? আজকে যে ভাইগুলো ছাত্রলীগের পক্ষে ছিল, কোনো অপরাধ করে শুধু ট্যাগিং এর কারণে তাদেরকে আমরা হলে ঢুকতে দেয় না, আমাদের কালচার থেকে বাদ দিচ্ছি। মেনে নিলাম 30% যে আওয়ামী লীগের সলিড ভোট রয়েছে, যারা দোষর হিসেবে আছে গণ্য, এই 30%কে আপনি শাস্তি দেওয়ার পরে তবু সমাজে পুনর্প্রতিষ্ঠা, যে পুনর্বিবেচনা, সেই জায়গাটা আপনি রাখেন না। আজকে বিপ্লবীরা কি বলে? তাদেরকে আমরা রাখবো না, তাদেরকে আমরা গ্রহণই করবো না সমাজে। এই গ্রহণ না করার কারণে 30% যে মানুষ রয়েছে তাদেরকে পুনর্বাসনের সুযোগ দিয়ে না দেন। দুইটা কেস আপনি দেখতে পারেন। প্রথম কেস নাম্বার 1, এই 30% মানুষ ছাড়া আপনি জাতীয় ঐক্য তৈরি করতে পারবেন না, এরা সমাজের অংশ, এদেরকে নিয়ে আপনি চলতে হবে। অর্থাৎ আপনি পরে দিয়ে নিব, অর্থাৎ এদেরকে আপনি পুনর্বাসন করতে হবে সামাজিক কাঠামোতে, তারা যেন ভালো হিসেবে থাকতে পারে। কিন্তু পরবর্তীতে এদের উপর আপনি যখন নির্যাতনটা বেশি চালান, অপারেশন চালাইতে এরা ফ্যাসিস্ট হয়ে যাবে, এরা অত্যাচারী সহ্য করতে করতে এরা আপনার আবারও বাংলাদেশে ভান্ডালিটি তৈরি করবে। বিপ্লব থেকে ফ্যাসিবাদের জন্ম হয় কিভাবে? আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো তারা পরবর্তীতে জামাত ইসলামকে ধ্বংস করার মাধ্যমে ফ্যাসিস্ট হয়ে যায়। আজকে বাঙালি জাতীয়তাবাদের জন্য আমরা যুদ্ধ করেছি, সে বাঙালিরা আজকে কিভাবে পাহাড়ে গিয়ে, অর্থাৎ আমার যে বিপ্লবী যে মানুষগুলো রয়েছে আজকে, সে মানুষগুলো কি করবে? ওরা ছাত্রলীগ, ওদেরকে ট্যাগিং দিব, ওরা ছাত্রলীগ, ওদের দোষ, ওরা ছাত্রলীগ, ওদেরকে মারবো। এই মারার ফলে কি হচ্ছে? বিপ্লবী মানুষগুলো ফাঁসিবাদ, অর্থাৎ প্রতিহিংসা রাজনীতি আপনার দেশে চলতেছে। উত্থাপন করুন। প্রশ্নটা হচ্ছে আপনার কথা অনুযায়ী, যেহেতু এর আগে ক্ষমতাসীন দলের সময়ে ঢাবি হলে ছাত্রলীগের মানে ছেলেদের হলে প্রত্যেকটা মানুষ ছাত্রলীগ ছাড়া থাকতে পারতো না, তার মানে আপনার ট্যাগিং এর রাজনীতির কারণে এখন কি ঢাবির হলে ছাত্রলীগের প্রত্যেকটা হল কি খালি হয়ে গেছে? তারা ছাত্রলীগ পূর্ববর্তীতে করেছিল বলে, এবং তাদের সবাইকে কি দোষর হিসেবে আপনার বলে বিপ্লবীরা? আপনি দেখেন বোর্ডের দিকে তাকান, বোর্ডে ধরে ধরে বের করা হয়েছে। হলে যারা ক্যান্ডিডেট ছিল তারা আজকে বিপ্লবের পক্ষে থাকা সত্ত্বেও হলে থাকতে পারে না। কেন সেই তারা থাকতে পারে না? সেই জায়গায় তারা এঙ্গেজ করে পরবর্তীতে, অর্থাৎ আপনার ফ্যাসিজম হওয়ার সৃষ্টি চান্সেস রয়েছে এই জায়গায়। 2 নম্বর যে বিষয়টা, সহিংসতার রাজনীতি আবারও ব্যাক করে বাংলাদেশে, এই সহিংসতার রাজনীতি আপনাদের কেসে কেউ ব্যাক করবে না, সেটা আপনারা দেখান না। 3 নম্বর বিষয়টা
ট্যাগিং এর রাজনীতি থেকে যায় এই জায়গায় পরবর্তীতে আপনার জাতীয় ঐক্যের জন্য আপনাদের জাস্টিস সিস্টেম কি বলে, একজন অপরাধী হলেও তাকে শাস্তি দেওয়ার পরে সমাজে নিয়ে আসতে হবে, তাদেরকে নিয়ে সমাজটা গঠন করতে হবে। 30% মানুষকে আপনি কি করবেন, তারা শাস্তি পাওয়ার পরে তাদেরকে আপনি সারা জীবন অপারেশন চালাবেন কিনা সেই জিনিস আপনারা এঙ্গেজ করেন না। পরবর্তীতে অর্থাৎ আমাদের কেসগুলোতে আপনারা যদি আরেকটা জিনিস লিগাল ফ্রেমওয়ার্ক দেখেন, আপনি শাপলা চত্বরের মতো ঘটনা কেন ঘটে, একটা অংশকে বেশি ট্যাগিং করার কারণে বেশিভাবে আপনার নিজের যে মতাদর্শ নিজের যে বিচার সেটা চাপিয়ে দেওয়ার মাধ্যমে, অর্থাৎ এই বিষয়গুলো আবার ফিরে আসবে। আবার লক্ষ্য করুন পরবর্তীতে আজকে যদি চিন্তা করি আমরা, এই যে হচ্ছে আওয়ামী লীগের কথা নিষিদ্ধ বা আওয়ামী লীগের করতে দিবেন না এই ধরনের কথা বলতেছে, বা তারা বলে কি যে আওয়ামী লীগ হচ্ছে ওই দল যারা বাকশালী রক্ষীবাণী গ্রহণ করেছিল। আমরা বলতে চাই আওয়ামী লীগ ওই দল, তার মধ্যে মৌলানা আব্দুল হামিদ খানের ভাসানীর মতো রাজনীতি ছিল, শেখ মুজিবুর রহমানের মতো রাজনীতি ছিল। অর্থাৎ একটা দল পার্টিকুলার ভুল সিদ্ধান্তের কারণে আপনি তার উপরে সহিংসতা চালাতে পারেন না। আমরা বলতেছি আপনাদেরকে বিচারের মুখোমুখি নিয়ে যান, কিন্তু আপনারা নিজের একটা কাঠামোগত বিচার দাবি নিয়েছেন আর নিষিদ্ধ করতে হবে, নিজেরা নিয়ে এসেছেন ওকে খুন করতে হবে, নিজের একটা বিচার নিয়ে এসেছেন তাকে হত্যা করতে হবে। এই বিচার নিয়ে এসে গভর্নমেন্টকে পুশ করার মাধ্যমে আপনারা সহিংসতা দিকে ছড়াচ্ছেন, কিন্তু আমরা সেই জায়গায় আপনাকে দেখাই না। আমরা দেখাই আপনি আদালতে বিচার করেন, পরবর্তীতে বিচার হওয়ার পরে ওই মানুষগুলোকে আমরা সমাজে গ্রহণ করবো, অ্যাকসেপ্টেবিলিটি দিব, তার মাধ্যমে মানুষগুলো পুনর্প্রতিষ্ঠা করতে পারবো। অর্থাৎ আমরা আজকে যে মানুষগুলো আজকে বাংলাদেশে ফ্যাসিস্টের দিকে চলে গেছে, তারা খারাপ কাজ করেছে, এদের মেন কারণ ছিল এই যে কিছু মানুষের জন্য তারা সব মানুষকে আমরা খারাপ বলতে পারি না। অর্থাৎ এই জায়গা থেকে তিনটা জিনিস আমাদের ঐক্য, দ্বিতীয়ত পুনর্বাসন ক্ষমতা আমাদের থাকে, দেশে স্থিতিশীলতা ভিতরে থাকে, জাতীয় ঐক্য ঠিক থাকে, এবং বিপ্লব পরবর্তীতে ফ্যাসিস্টের রূপ নেয়, সেই জিনিসটা আমাদের রক্ষিত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। সরকারি দলের পুরো বিতর্কটা দাঁড়িয়ে আছে যে আমরা যদি উদারপন্থী না হই এবং আমরা যদি উদারপন্থার চর্চা না করি, তাহলে তারা এই উদারপন্থার চর্চা না করার সাথে বিচার ব্যবস্থা একটা তুলনা করছে যে তারা উদারপন্থার চর্চা করে বিচার ব্যবস্থাটার মাধ্যমে তারা অপরাধীকে শনাক্ত করবে। মানে স্পিকার, আজকে আপনি সরকার হিসেবে যখন অপরাধীদের প্রতি উদারপন্থা দেখাবেন, আপনার দেশের জনগণ সেটা বিশ্বাস করবে কিনা যে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে হচ্ছে, এই প্রশ্নটা আজকে রেখে গেল। মানে স্পিকার, দেখেন আপনাদের ওয়ার্ল্ডে যদি সুষ্ঠু বিচার ব্যবস্থার মাধ্যমে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা হচ্ছে গিয়ে অপরাধীদের শাস্তির মাধ্যমে তারা বের হয়ে আসবে, আমাদের ওয়ার্ল্ডে আপনি উদারপন্থা না দেখায় বরং এই জনগণের ট্রাস্টটাও অর্জন করতে পারবেন। আপনাদের ওয়ার্ল্ডে আপনি উদারপন্থা দেখায় জনগণের ট্রাস্টটা হারাবেন। দুইটা ওয়ার্ল্ডে বিচার ব্যবস্থা হবে। এখানে আমরা বিচার ব্যবস্থার প্রতি এখনো প্রশ্ন রেজ করতেছি। তারা পুরাটা ডিবেট এক্সট্রিম কেসে করছে যে বিচার ব্যবস্থা সুষ্ঠু, এই সুষ্ঠু বিচার ব্যবস্থা এই জিনিসটা ধরে নিয়ে তারা বলতেছে যে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পাদন হবে, তারপরে হচ্ছে তাদেরকে উদারপন্থা দেখো। স্পিকার, তাদের বিচার ব্যবস্থাটা কত দিনে হবে, কখন থেকে শুরু হবে, কোন জায়গায় যেয়ে শেষ হবে, কয়জন অপরাধীকে তারা শনাক্ত করবে এবং তারপরে কখন তার উদারপন্থা দেখিয়ে তাদেরকে রাজনৈতিক পুনর্বাসন করবে। স্পিকার, এটার কোনো মেকানিজম নেই। তারা বলার চেষ্টা করে যে যদি আমরা বিচার ব্যবস্থার দিকে না যাই তাহলে মব কিলিং হয়। স্পিকার, বিচার ব্যবস্থার দিকে আজকে আমরাও আছি, কিন্তু আমরা আপনাকে বলতেছি যে আপনি তাদের দিকে কোনোভাবে উদারপন্থা দেখাতে পারবেন না। তারা আজকে বলে মব কিলিং, তাদের হলে ফজলুল হক হলে যখন একটা মব কিলিং হয়েছে, তাদের ফজলুল হক হলের ছাত্ররা সেটা সবার আগে প্রতিবাদ করেছে। অর্থাৎ স্পিকার, আপনি যদি এই যে যারা কিলিং করেছে তাদের প্রতি উদারপন্থা নাও দেখা, তাও আপনার দেশে এই যে কে কিলিং করছে তাদেরকে ধরা এবং তাদেরকে ছাত্রত্ব বাতিল করা, এই যে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যায় মানুষ। অর্থাৎ আপনি তাদেরকে উদারপন্থা না দেখালেও তারা যায়। ম্যাম, একটা প্রশ্ন ম্যাম, আমি পরে চেয়ে নিব, বরং উদারপন্থা দেখার যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো আজকে আমাদের পক্ষ আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে দেখাই যে কেন এটা প্রিন্সিপালি আনজাস্টিফাইড, কেন আজকে ভিকটিম যারা এই পুরা ধ্বংসযজ্ঞের, এই পুরা জুলাই আন্দোলনের যারা ভিকটিম, তাদের নৈতিকতার প্রতি, তাদের মূল্যবোধের প্রতি কেন আজকে অবিচার করা হবে। আজকে মুগ্ধ যদি জানতো যে আমি শহীদ হওয়ার পরে রাজনৈতিক কৌশল হিসেবে বিপ্লবীরা তাদেরকে পুনর্বাসন করবে যাদের হাতে আমি মারা গিয়েছি, সেই মুগ্ধ আজকে শহীদ হতে দুবার ভাবতো মানুষ। স্পিকার, অর্থাৎ স্পিকার, এই যে বিপ্লবীদের উপর পাড়া দিয়ে, বিপ্লবের উপর পাড়া দিয়ে আপনি তাদেরকে রাজনৈতিক অভিবাসন দিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কৌশল হিসেবে, এইটাতে আপনি আসলে জনগণের আস্থা হারাবেন। জনগণের আস্থা হারানোর মাধ্যমে বড় ভোট ব্যাংক। আজকে তারা 30% ভোট ব্যাংকের কথা বলে, তাদেরকে এই জিনিসটা খুব সুস্পষ্টভাবে বুঝতে হবে যে ভোট ব্যাংক এবং ফ্যাসিবাদের দোষ এই দুইটা জিনিস মূলত আলাদা। যারা প্রত্যেকে এই জায়গাটাতে ভোট দিয়েছে তারা সবাই দোষ, ব্যাপারটা এরকম না। যারা এই গণহত্যার মতো জিনিসটাকে শুরু থেকে সমর্থন করেছে এবং আজকে এখনো পর্যন্ত তারা মনে করে যে নেত্রী যা করেছে ঠিক করেছে, তারাই আজকে ফ্যাসিবাদের দোষের। আপনি যখন এই দলটা রাজনৈতিক কৌশলের মাধ্যমে পুনর্বাসন দেন, তখন আসলে আপনি কি সিনারিও প্রতিষ্ঠা করেন? আপনি প্রতিষ্ঠা করেন যে আমার যদি রাজনৈতিক দলের প্রভাব প্রতিপত্তি থাকে, তাহলে আমি যতই গণঅভ্যুত্থানের মতো অবস্থা সৃষ্টি করি না কেন, গণহত্যার মতো অবস্থা সৃষ্টি করি না কেন, বিপ্লবীরা কয়দিন পরে আমাকে আবার পুনর্বাসন করবে। কেন? কারণ আমার সেই প্রভাব প্রতিপত্তিটা আছে একটা রাজনৈতিক দল হিসেবে। সেই রাজনৈতিক দলকে একটা পাড়া দেওয়ার জন্য আপনার এই বিপ্লবী ছাত্র জনতা আছে বা বিপ্লবী দল আছে, সেটা আজকে একটা ফরমোস্ট দায়িত্ব জনগণকে দেখানো যে না, এই দলটা এই যে শুরু থেকে সেই 75 থেকে সেই 7 থেকে আপনাদের উপরে যে একটা রাজনৈতিক কলকাঠি নাচছে, বারবার ফেরত আসছে বিভিন্ন রূপে, এই রাজনৈতিক দলটাকে আজকে আমরা পাড়া দিতে সক্ষম। ম্যাম, একটা প্রশ্ন ম্যাম, প্লিজ। আমরা আপনাকে
দেখায় আমি একটু পরে চেয়েছি। তারা আজকে আমাদেরকে যে কেসটা দেখায় বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে শাস্তি দিবে এবং তারপরে তাদেরকে সামাজিক এবং প্রাতিষ্ঠানিক পুনঃপ্রতিষ্ঠা করবে। মাননীয় স্পিকার, এই প্রাতিষ্ঠানিক পুনঃপ্রতিষ্ঠা করার পরে তারা অ্যাকচুয়ালি কি পজিটিভ আউটকাম আনবে, কিভাবে তারা জনগণের আস্থাটা অর্জন করবে, কিভাবে তারা অন্যান্য রাজনৈতিক দলকে অ্যাকচুয়ালি তাদের দিকে আনবে এবং একটা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করবে, তার কোনো মেকানিজম তারা দেখে না। বরং আমরা মনে করি যে আপনার এই কাজটার জন্য রাজনৈতিক অস্থিতিশীলতা আরো বাড়বে। জনগণ মনে করবে ওকে ফাইন, যদি সরকার তাদের প্রতি উদারপন্থা দেখে তাহলে আমরা মব কিলিং করে ওই তাদেরকে মারবো। তো আপনার ওয়ার্ড মব কিলিং আরো বেশি বেড়ে যাবে, কারণ আমার স্পিকার জনগণ দেখবে যে না, তারা তো উদারপন্থা দেখাচ্ছে, এখানে বিচার প্রক্রিয়া সঠিক হচ্ছে কি হচ্ছে না এটার কোনো মেকানিজম নাই। আজকে আমরা বলি যে আমরা কোনো অপরাধের দায় মুক্তির সুযোগ দিব না, তাদেরকে আমরা যখন একটা নির্দিষ্ট সময় আমরা তাদেরকে কোনো ধরনের উদারপন্থা দেখাবো না, তাকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এবং দলগত বহিষ্কারের মাধ্যমে তাদেরকে আমরা দেখাবো যে না, তুমি অপরাধটা করেছো এবং তুমি এই শাস্তির যোগ্য। এছাড়া আমরা মনে করি যে আপনি যদি তাদেরকে আবার পুনর্বাসন করেন, আপনার এই বিপ্লবের লক্ষ্য ক্ষুণ্ণ হয়। এই যে 15 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকার আপনার এখানে বছরের পর বছর রাজত্ব করেছে, এই সরকারকে আপনি এত কষ্ট করে এত ব্লাডের বিনিময়ে আপনি তাদেরকে নামিয়েছেন, সেই দলকে আপনি যখন আবার পুনর্বাসন করবেন আপনার বিপ্লবের লক্ষ্য ক্ষুণ্ণ হয়, সমাজে স্থিতিশীলতা নষ্ট হয়, বরং রাজনৈতিক ঝুঁকি আরো বেশি বৃদ্ধি পায়। সুতরাং আমরা মনে করি এই প্রস্তাব কোনোভাবেই আজকে সংশোধিত হবে না। ধন্যবাদ মানুষ, ধন্যবাদ। তৃতীয় বক্তা এসে বারবার তাদের 30% মানুষের কথা বলেছেন। তাদের এটা বুঝতে ভুল আছে যে 30% বাংলাদেশের জনগণ আসলে তাদের ভোট ব্যাংক। ভোট ব্যাংক আর দোসর কখনো একরকম হয় না। অর্থাৎ আওয়ামী লীগের ভোট ব্যাংক হচ্ছে তাদের প্রতি তাদের রাজনৈতিক মতাদর্শ দেখে যারা তাদেরকে ভোট দেয়, এরকম 30% মানুষ এক্সিস্ট করে। তার মানে তাদের সবাই যে দোসর, এই দোসরদের কথা আমরা বলিনি। সুতরাং এই সংখ্যা এত বিশাল না যতটা তারা দেখানোর চেষ্টা করেছেন। দ্বিতীয়ত, তাদের আজকে বিতর্কটা জিততে হলে তাদেরকে দেখানো উচিত ছিল যে কিভাবে আমরা বারবার যখন প্রশ্ন করছি যে এই দোসররা আবার আগ্রাসী রূপে ফেরত আসতে পারে, তাদের প্রসেসে উদারপন্থার মাধ্যমে কিভাবে এই দোসররা আর আগ্রাসী পন্থায় ফেরত আসবে না। তারা একটা কথা বলে যাননি যে কিভাবে দোসররা আর ফেরত আসবে না বা দোসররা আপনার একটা ভালো পলিটিক্যাল সিস্টেমের জন্য কাজ করবে, বরঞ্চ তারা এই রকম জায়গাগুলোতে একটা বাজে একটা উত্তর দিয়ে যায় যে না, আপনারা হচ্ছে মব জাস্টিস বা ফ্যাসিবাদের মতো জায়গাগুলো হচ্ছে এক্সিস্ট করবে। তারা বারবার বিচার ব্যবস্থার কথা বলে। আমরা একবারও কখনো বলিনি যে আমরা বিচার ব্যবস্থার বাহিরে মব জাস্টিসে যাব, বরঞ্চ আমরা সবসময় বলেছি যে বিপ্লবীদের উদারপন্থা আমরা করব না। বিপ্লবীরা সবসময় একমত থাকবে যে এই মানুষদের আসলে শাস্তি দেওয়া প্রয়োজন এবং এর মাধ্যমে আপনি একটা পিয়ার গ্রুপ হিসেবে বিচার ব্যবস্থাকে এইটা বারবার মনে করিয়ে দিবেন যে এরকম ফ্যাসিবাদ কিরকম অপরাধ করেছিল এবং এদের বিচার হওয়া কেন খুব বেশি প্রয়োজন। এই বিপ্লবীদের মানসিকতা, বিপ্লবীদের মতামতের উপর ভিত্তি করে, বিপ্লবীদের আদর্শকে ধারণ করে দেশের প্রত্যেকটা মানুষ, শ্রেণী পেশার মানুষ হচ্ছে গিয়ে আপনার গণঅভ্যুত্থানে নেমে এসেছিল। এই মানুষগুলোর এই বিপ্লবীদের উপর আর কোনো সমর্থন বা কোনো আস্থা থাকবে না। এই দেশের জনগণ যে হচ্ছে তাদের উপর ভরসা করে চলে এসেছিল, এইটা আপনার গণঅভ্যুত্থানের প্রিন্সিপালের সাথে জাস্টিফাইড হয় না। তারা প্রিন্সিপালের কথা বলে যে ফ্যাসিবাদ চেঞ্জ করা। আমরা আপনাকে দেখিয়ে যাই যে কিভাবে ফ্যাসিবাদ চেঞ্জ করার জন্য আগের ফ্যাসিবাদের প্রতিটা দোষরের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াটা খুব জরুরি ছিল, কিন্তু তারা দেখাতে পায় না যে কিভাবে তাদের পদ্ধতিতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমাদের পদ্ধতিতে যখন আমরা দেখাই যে আপনি এই পিয়ার গ্রুপ হিসেবে মিনিমাম কাজ করবে বা অ্যাটলিস্ট প্রত্যেকটা পলিটিক্যাল গ্রুপ জানবে যে এরকম বিপ্লব হওয়ার পরে আপনার ফ্যাসিবাদ গ্রুপে আবার ফিরে আসাটা অনেক বেশি কঠোর, ওই মুহূর্তে আমরা বিশ্বাস করি যে একজন সরকারের ফ্যাসিবাদ হওয়াটা অনেক বেশি প্রবলেমেটিক হয়ে যাবে, অনেক বেশি কঠিন হয়ে যাবে এবং এই ব্যবস্থাটাই আমরা বিপ্লবের সংসদ হিসেবে রাখতে চাই যে এইরকম একটা ব্যবস্থাই আমাদের জন্য সাস্টেইন করবে। আমরা মব জাস্টিসের কথা একবারও বলিনি। আমরা পুরোটা বিতর্কে দেখিয়ে গিয়েছি যে কিভাবে মব কিলিং এর এগেইনস্টে বিপ্লবীরা নিজেরাই দাঁড়িয়েছে। যেই সকল এলাকায় মানুষজন মব কিলিং করার চেষ্টা করেছে সেই সকল জায়গায় বিপ্লবীরা প্রতিরোধ গড়ে তুলেছে এবং মব কিলিং না করে বরঞ্চ তারা একটা পিয়ার প্রেশার হিসেবে সবসময় কাজ করবে। সুতরাং বিতর্কে তারা যে বড় বড় জায়গাগুলো দেখানোর চেষ্টা করে, এই একটা জায়গাও তাদের কাছে থাকে না। এমনকি তারা প্রিন্সিপাল, কিভাবে ফ্যাসিবাদের প্রিন্সিপাল হচ্ছে আবার জাগ্রত হবে, এটা ফিরে আসবে, এটার কথা বলে যায়, কিন্তু তাদের কোনো প্রসেস এই বিতর্কে ছিল না যে কিভাবে আবার পুনর্বাসন হবে ফ্যাসিবাদের। এইরকম বিতর্কে আমাদের প্রক্রিয়ায় হচ্ছে আইনের শাসন নিশ্চিত হবে, বরঞ্চ উদারপন্থী হলে আপনি যে গুটি কয়েক মানুষের কথা বলছেন এদের বিচার ও আপনার সংসদে সম্ভব হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্যার, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে আপনি যখন বিচার ব্যবস্থাকে প্রেশারাইজ করবেন তখন সেই বিচার ব্যবস্থা আসলে
কখন ঠিকভাবে ফাংশন করবে বা কিভাবে ঠিকভাবে ফাংশন করবে, এই উত্তরটা আশা করছিলাম, এই প্রশ্নটা বারবার নিতে যাচ্ছিলাম। কিন্তু এই যুক্তিটা এখন দেখালে হয়তো অপোজিশন ক্লেম করতে পারে ভাঙার সুযোগ নেই, কিন্তু এটা অনেক বড় একটা জিনিস, যেটা আমরা 2013 সালে দেখেছি গণজাগরণ মঞ্চের মতো ঘটনাগুলো থেকে। বিচার ব্যবস্থাকে প্রেশারাইজ করার মাধ্যমে সেখানে আমাদের আসলে ওই বিচার ব্যবস্থাটা নিয়ে কি লেভেলের কোশ্চেন তৈরি হয়েছে। তাহলে আপনি যখন এই ধরনের বিচার ব্যবস্থাকে প্রশ্ন করা শুরু করবেন, এবং আমরা দেখেছি যে যারা আসলে সমন্বয় বা বিপ্লবীদের কথা বলেছেন তারা আসলে এই ধরনের এক্সাম্পল ক্রিয়েট করে গিয়েছে যে তারা একটি বিচার বা তারা আসলে যেই ধরনের সংস্কার চায় সেটা নিয়ে এক জায়গায় গিয়ে দিয়ে দেওয়া এবং সেই অনুযায়ী ওই অ্যাকশনটা হওয়া। তাহলে আপনি আসলে কোনো বিচার ব্যবস্থার অংশ না হয়ে আপনি ঠিক করে দিচ্ছেন যে কিভাবে কি হবে এবং সেই অনুযায়ী বিচার ব্যবস্থা ফাংশন করবে। তাহলে এইটা আসলে আলটিমেটলি বিচার ব্যবস্থা ফাংশন করতে পারবে না। তাহলে বিচার ব্যবস্থাকে প্রেশারাইজ করার মাধ্যমে এটা হয় না। দ্বিতীয়ত স্যার, আজকে তারা আপনাকে যে বেটার কেস সিনারিও দেখায়, আমরা আসলে কথা বলতে চেয়েছিলাম আসলে তারা বলে কি আপনাকে যে মানুষটা মনে করে যে হাসিনা ফ্যাসিস্ট না, তারাও আসলে ফ্যাসিবাদের দোষর। আপনি কি মনে করেন স্যার 30% যারা ভোটার তারা এখনো মনে করে যে হাসিনা আসলে তার জন্য ভুল করেছিল? তারা এখনো আসলে মনে করে যে হাসিনা যা করেছিল ঠিক করেছিল বা হাসিনা কোনোভাবে ফ্যাসিস্ট হইতে পারে না? তাহলে আপনার সংজ্ঞায়ন অনুযায়ী বা আপনার ক্লেম অনুযায়ী তারাও দোষরের মধ্যে পড়ে, ওই 30% ভোটারের সবাই দোষরের মধ্যে পড়ে। এবং তারা এই অনুযায়ী বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওতে আপনি দেখবেন ওই যে আওয়ামী লীগকে ভোট দেয় 1971 বা 1975 সাল থেকে, সে আজীবন আওয়ামী লীগকে ভোট দেয়, সে তার কাছে জুলাই বিপ্লব কোনো একটা মেজর ফ্যাক্টর না, যেটা ইয়াং জেনারেশনের কাছে হয়তো ফ্যাক্টর। আমরা ওই 30% ভোটের কথা বলেছিলাম যে আসলে কনস্ট্যান্ট ভোটার, যার কাছে এগুলো কোনো ফ্যাক্টর না। তাহলে আপনি ওই 30% ভোটারকে হচ্ছে কখনো বাদ দিতে পারেন না, এই মেকানিজম তারা দেখাইতে পারে না। দ্বিতীয়ত স্যার, আপনি হচ্ছে ভিকটিমদের রোল প্লে করতে চান। ভিকটিমরা কখনোই চায় না, ভিকটিমরা চাইছিল বৈষম্য বিরোধী একটা শান্তিপূর্ণ সংস্কার এবং কাঠামোগত সংস্কারের বাংলাদেশ। তাদের আপনি যে মেকানিজম আমাদেরকে দেখান সেখানে আসলে সংস্কারটা কোন জায়গায়? আপনি তো আসলে বিচার ব্যবস্থাকে ম্যানিপুলেট করতে যাচ্ছেন, সেখানে কোনো সংস্কারের জায়গাটা তো আসলে নাই। রেদার আমরা আপনাকে দেখাই গত 5 মাসে বিচার ব্যবস্থার আগের থেকে কিছু হলেও সংশোধন হয়েছে। আপনি কিন্তু নিজেও ওই বিচার ব্যবস্থার উপর হচ্ছে আস্থা রাখতে যাচ্ছেন, আমি নিজেও ওই বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে যাচ্ছি, কিন্তু আমি যখন বলি আমি বিচার করবো ওই বিচার ব্যবস্থা দিয়ে, আমার বিচার ব্যবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু আপনি প্রেশার দিলে ওই বিচার ব্যবস্থা ভালো হয়ে যাবে, এইটা তো কখনোই পসিবল হইতে পারে না। তাহলে ওই বিচার ব্যবস্থা আলটিমেটলি ম্যানিপুলেটেড হবে। সুতরাং এই বেটার কেস সিনারিওতে ভিকটিম যারা বা আমাদের যারা হচ্ছে শহীদ হয়েছেন তাদের বেটার কেস সিনারিও, তারাও আসলে এটা ইচ্ছা, এটা না। আমাদের যে শহীদ ভাইরা তাদের ইচ্ছা কি ছিল, আপনি যদি তাদের ইচ্ছার প্রতিফলন করাইতে চান সেটা আমাদের কেস সিনারিওতে পসিবল। আমরা কখনো বলি নাই যারা আসলে দোষর, যারা আসলে শহীদদের সাথে অন্যায় করেছে, যারা বাংলাদেশের সাথে অন্যায় করেছে, আপনি তাদেরকে ছেড়ে দেন, আপনি তাদেরকে বিচার করেন, যথাযথ বিচারের মধ্যে আসেন। আপনার কেস সিনারিওতে আসলে বেটার কেস সিনারিওটা কি সেই জায়গাটাই এখন আসলে ক্লিয়ার না। আপনি আসলে ডিবেটটা করেছেন খুব ন্যারো জায়গা নিয়ে, সেই জায়গাটা বেস্ট কেস সিনারিও নিয়ে ডিবেট করতে চেয়েছেন। রেদার আমরা চেষ্টা করেছি পুরো ডিবেটটাকে সব জায়গায় ডিবেট করার জন্য, এবং আপনারা আমাদের অনেকগুলো জায়গায় এঙ্গেজই করেন না। যেমন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি কেমন হবে সেই বিষয়ে কোনো কথা নাই, এবং রেদার হচ্ছে আপনার বিচার ব্যবস্থা এক্সক্লুসিভ মেকানিজম কি সেটা নিয়েও কথা নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ।